স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কাজী জহুরুল হক কলেজের অনন্য আয়োজন সমাজবিজ্ঞান লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি তোমাদের সাথে সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিক ব্যবস্থা। তো এই সামাজিক ব্যবস্থা অধ্যায়টির যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে সম্পত্তির সংজ্ঞা, সম্পত্তির বৈশিষ্ট্য এবং সম্পত্তির যে মালিকানার ধরন, এই বিষয়টি আলোচনা করব। তার পূর্বে আমরা সামাজিক ব্যবস্থার যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে প্রাথমিক একটু আগে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবস্থা এটি হচ্ছে যে কোনো কিছুর একটা ভিত্তি, ফাউন্ডেশন, যার উপরে সমাজটা কি দাঁড়িয়ে আছে। তো একটি সমাজ বা সামাজিক ব্যবস্থার মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলোর মধ্যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, শিক্ষা, ধর্মীয় ব্যবস্থা, নৈতিকতা ইত্যাদি বিষয়গুলো জড়িত থাকে। তো আমাদের পাঠ্যসূচি অনুযায়ী আজকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানব। তো অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বা অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে সম্পত্তির ধারণা আলোচনা করার পূর্বে সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে বিভিন্ন দেশ, বিভিন্ন সমাজে, সেই অর্থনৈতিক অবস্থাগুলো সম্পর্কে আমাদের প্রাথমিক আইডিয়া নেওয়া দরকার। তাহলে আমি বললাম যে অর্থনৈতিক ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা বলতে আমরা বুঝবো যে একটি সমাজ যে সকল বিষয়ের উপর দিয়ে আবদ্ধ হয়, পরিচালিত হয়, তার সমষ্টিটাকে মূলত বলছি আমরা কি সামাজিক ব্যবস্থা। এই সামাজিক ব্যবস্থার একটি অংশ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আজকে আলোচনা করব। তো অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থার গুরুত্বটা তুলে ধরার জন্য প্রখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, তোমরা নাম শুনেছ। কার্ল মার্কস সমাজ বিকাশের যে পর্যায় বা সমাজের যে অর্থনৈতিক অবস্থার যে প্রেক্ষাপট, এর উপর ভিত্তি করে মূলত তিনি বলেন যে অর্থনীতি হচ্ছে একটি সমাজের মৌল কাঠামো, আর অর্থনীতি ছাড়া আর বাকি যা কিছু আছে, আইন, কানুন, রীতি, কৃষ্টি, কালচার, সবগুলো হচ্ছে অধিকাঠামো। একটি সমাজে যদি অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক কাঠামো বা বেস স্ট্রাকচার বা মৌল ভিত্তি যদি ভালো হয় তাহলে সমাজের অন্যান্য অংশগুলো কিন্তু ভালো হবে। তো তাহলে আমরা অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থার বেশ গুরুত্ব আমরা উপলব্ধি করলাম। আমি উদাহরণ দিয়ে যদি আরেকটু বলি যে সাকসেস বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং আমেরিকার সমাজ ব্যবস্থা যদি কম্পেয়ার করি তাহলে তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা এটি কিন্তু আমাদের তুলনায় অধিক উন্নত, যার কারণে তাদের ব্যবস্থা, তাদের সমাজের আইন, কানুন, প্রথা, প্রতিষ্ঠান, রীতিনীতি, কৃষ্টি, কালচার, স্থানকাল, পাত্রভেদে তাদের সমাজের আলোকে বা আমাদের সমাজের আলোকে তাদেরটা কিন্তু কি উন্নত। তাদের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা এটসেট্রা সব কিছু, এর মূল কারণ হচ্ছে কি অর্থনীতি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে কয়েকটি ব্যবস্থার সম্পর্কে পরিচিত হব। তার প্রথম যে অংশটি আছে তাকে আমরা বলবো যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নম্বরে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। 3 নম্বরে হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। 4 নম্বর হচ্ছে মিশ্র বা কল্যাণমূলক অর্থ ব্যবস্থা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন লাইভ ক্লাসটি দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই অংশটি নেওয়ার জন্য, যে সারা পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায় এটিকে মূলত 4টি অংশে বিভক্ত করা যায়। তো 4টি অংশের মধ্যে প্রথম যেটি আছে সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, 2 হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, 3
মিশ্র বা কল্যাণমূলক অর্থব্যবস্থা, 4 ইসলামী অর্থব্যবস্থা। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা সংক্ষেপে একটু ধারণা নিই। পুঁজিবাদী অর্থব্যবস্থাটা আসলে কি? পুঁজিবাদী অর্থব্যবস্থা সাধারণত ইংল্যান্ডে অষ্টাদশ শতকের শেষ ভাগে মূলত ইংল্যান্ডে এর আবির্ভাব ঘটে। ইংল্যান্ডে আবির্ভাব ঘটার পর অষ্টাদশ শতকের পর সারা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় একটি সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে পুঁজিবাদ কিন্তু জায়গা দখল করে নিয়েছে। এখন দেখি পুঁজিবাদী আসলে কি, এই অর্থনৈতিক ব্যবস্থাটা কি। আমরা জানি যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টি যখন একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে, এই 4টি ক্ষমতা যখন একজন মালিকের কাছে থাকে, যে অর্থ ব্যবস্থায় অধিক মুনাফা অর্জনের একটি প্রক্রিয়া থাকে, যেখানে স্বাধীন শ্রমিক দ্বারা উৎপাদন সংঘটিত হয়, এই ধরনের একটি অর্থ ব্যবস্থাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, পুঁজিবাদী অর্থব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর মালিকানা একজন ব্যক্তির কাছে থাকে এবং যেখানে অধিক মুনাফা অর্জনের একটা যে টেন্ডেন্সি বা প্রবণতা সেটা লক্ষ্য করা যায়। এই ধরনের একটা অর্থব্যবস্থাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। সারা বিশ্বকে কেন কিন্তু এই অর্থব্যবস্থাটি কি বর্তমানে অধিক প্রচলিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। মূলত সরকারি এবং বেসরকারি অর্থাৎ পুঁজিবাদী এবং অর্থব্যবস্থা এবং সরকারি অর্থব্যবস্থা এই যে সংমিশ্রণ, এটি একটি মাঝামাঝি অবস্থা। এই ধরনের অবস্থাকে মূলত বলা হয় কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় যেখানে একজন ব্যক্তি অধিক মুনাফা অর্জন করতে পারে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সেখানে একজন ব্যক্তি অধিক মুনাফা অর্জন করার প্রশ্ন থাকে না। পুঁজিবাদী অর্থব্যবস্থায় একজন মানুষ যখন অধিক সম্পদের মালিক হওয়ার একটা অবস্থা বিরাজমান থাকে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পত্তির মালিকানা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তিগত চাহিদাকে মুখ্যভাবে দেখা হলেও পুঁজিবাদী অবস্থায় একজন ব্যক্তির চাহিদাটা সামগ্রিকভাবে সামাজিকভাবে নির্ধারিত হয়। অর্থাৎ পুঁজিবাদী সমাজ ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যে অবস্থায় একজন মানুষ তার যোগ্যতা অনুযায়ী মোটামুটি তার সকল ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক পেয়ে থাকে। তার ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তার সম্পত্তি প্রয়োজন হলে সে সরকারের কাছ থেকে সে দাবি পাবে, কিন্তু সে ব্যক্তিগত কোনো সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না। এ ধরনের একটা অর্থ ব্যবস্থাকে মূলত বলা হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখি মিশ্র অর্থ ব্যবস্থা। কল্যাণমূলক অর্থ ব্যবস্থা বা এই মিশ্র অবস্থাকে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে কল্যাণমূলক অর্থ ব্যবস্থাও বলা হয়। কেন বলা হয় এই প্রশ্নটা আমি একটু পরে আসছি। আমরা প্রথমে দেখি এখন মিশ্র অর্থ ব্যবস্থা কি। এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মিশ্র অর্থ ব্যবস্থা সম্পর্কে তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু হয়ে থাকে। মিশ্র অর্থ ব্যবস্থা কি, কেন মিশ্র অর্থ ব্যবস্থাকে কল্যাণমূলক অর্থ ব্যবস্থা বলা হয়, এই বিষয়গুলো আসা। তাহলে আমরা পূর্বে দুইটা অর্থ ব্যবস্থা বললাম, একটা হচ্ছে কি পুঁজিবাদী, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক। এই দুই অর্থ ব্যবস্থার যে সমন্বয়, এই দুই অর্থ ব্যবস্থার সমন্বয়ে যে অর্থ ব্যবস্থাটা গড়ে ওঠে তাকে মূলত বলা হয় কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি উদ্যোগ, আবারও বলি বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান করে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে তাকে মূলত বলা হয় কি মিশ্র অর্থ ব্যবস্থা বা কল্যাণমূলক অর্থ ব্যবস্থা। বিশ্বের অধিকাংশ দেশে মূলত এই ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। তবে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান থাকলেও সব দেশ কিন্তু এখনো কল্যাণমূলক অবস্থানে পৌঁছাতে পারে না। কেননা দুর্নীতি, সংস্কৃতি, আয়কর ফাঁকি দেওয়ার যে একটা বিভিন্ন কারণে সরকারি যে কল্যাণমূলক কাজগুলো ব্যাহত হচ্ছে, এর প্রেক্ষাপটে মূলত কল্যাণমূলক অর্থ ব্যবস্থা গড়ে উঠছে। তাহলে আমরা বলতে পারি সরকার
ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন ধরনের যে কর আরোপ করে সেই কর আরোপিত অর্থ দ্বারা সরকার যখন জনগণের বিভিন্ন ধরনের জনকল্যাণকর কাজ করে সেই ধরনের অর্থ ব্যবস্থাকে মূলত বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এই মিশ্র অর্থ ব্যবস্থাকে কল্যাণমূলক অর্থ ব্যবস্থা বলা হচ্ছে এই কারণে যখন ব্যক্তিগত পর্যায় থেকে সরকারি তত্ত্বাবধানে বিভিন্ন কর ট্যাক্স বা ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ জমা হচ্ছে সেই অর্থ দ্বারা মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, তারপরে যোগাযোগ ব্যবস্থা, তারপরে শিক্ষাক্ষেত্রে উন্নতি, বিভিন্ন ধরনের কাজ সরকার কিন্তু করে জনগণের যে বিভিন্ন ধরনের চাহিদা আছে সেগুলো পূরণ করছে। এই জন্য এটাকে মূলত বলা হচ্ছে কল্যাণমূলক অর্থ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি অর্থ ব্যবস্থা এখানে লক্ষ্য করা যায়, সেই অর্থ ব্যবস্থাটিকে মূলত বলা হয় যে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা হলো ইসলামী শরিয়া মোতাবেক, অর্থাৎ ইসলামিক ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ এবং হাদিস অনুযায়ী সুদ, ঘুষ, হালাল, হারাম ইত্যাদির উপর বিশ্লেষণ করে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে তাকে মূলত বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। অর্থাৎ সুদ, ঘুষ, হালাল ইত্যাদির উপর ভিত্তি করে যে ধরনের অর্থ ব্যবস্থা গড়ে উঠছে তাকে মূলত বলা হয় কি ইসলামী অর্থ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে চারটি অর্থ ব্যবস্থা সম্পর্কে জানলাম। চারটি অর্থ ব্যবস্থা সম্পর্কে আমি আরেকটু বলি, সেটি শোনো। তা হচ্ছে প্রথমটি হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, দ্বিতীয়টি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তৃতীয়টি হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এবং চতুর্থটি হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। তাহলে চারটি যে দর্শন, এই চারটি দর্শনের ভিত্তিতে বা চারটি অর্থনৈতিক অবস্থার দর্শনের ভিত্তিতে মূলত অর্থনৈতিক কাঠামো বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে সম্পত্তি দেখার চেষ্টা করি। সম্পত্তির ইংরেজি শব্দ প্রপার্টি। মূলত পৃথিবীর যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে তার মধ্যে সম্পত্তি আদি এবং প্রাচীনতম একটি সংগঠন বা প্রতিষ্ঠান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সম্পত্তির ধারা মানুষের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে উদ্রেক হয়ে গেছে। এগুলো খাদ্য সংগ্রহ, পশুপালন, ফলমূল সংগ্রহ, মৎস্য শিকার, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য ইত্যাদির উপর ভিত্তি করে একটা সময় এসে সম্পত্তির ধারণা সৃষ্টি হয়েছে। তবে সম্পত্তি, মানুষের যে সম্পত্তি আছে বা সম্পত্তির যে ধারণা, এটি মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে সম্পত্তি যেটা দেখা যায়, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য, এটাকে আমরা বস্তুগত প্রপার্টি বলতে পারি। যেমন রাস্তা, যেমন সার, যেমন তোমার ল্যান্ড, জমি, এ ধরনের যে ধরনের সম্পত্তিগুলো দেখা যায় সেই ধরনের সম্পত্তিগুলো হয় বস্তুগত প্রপার্টি। আর যে ধরনের সম্পত্তিগুলো দেখা যায় না, ব্যক্তির একান্ত নিজস্ব, যেমন একজন গায়কের সুকণ্ঠ, একজন ব্যবসায়ীর সুনাম, এই ধরনের যে অবস্থাগুলো আছে এগুলোকে মূলত বলা হয় অবস্তুগত সম্পত্তি। তাহলে সম্পত্তির দুটি অর্থে প্রথমত ব্যবহৃত হয়, একটি হচ্ছে বস্তুগত আর একটি হচ্ছে অবস্তুগত। তাহলে এখনই যদি তোমাকে আমি একটি বহু নির্বাচনী প্রশ্ন ছুড়ে দিই তোমার দিকে, তুমি অ্যান্সার করতে পারবে সহজেই। দেখো যে নিম্নের কোনটি বস্তুগত সম্পত্তি, সেটা আমি যদি এখানে কয়েকটি অপশন দিই, যে একজন গায়কের কণ্ঠ, ব্যবসায়ীর সুনাম, একজন ব্যক্তির কৃতিত্ব, আরেকটি হচ্ছে যে একজন ব্যক্তির পোশাক। তাহলে এখানে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলত কি সম্পত্তি। তাহলে বস্তুগত সম্পত্তি। আর অবস্তুগত সম্পত্তি যেটা বললাম সেটা হচ্ছে মূলত যেটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করতে হয়, সে ধরনের সম্পত্তিটাকে মূলত বলা হচ্ছে কি অবস্তুগত সম্পত্তি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার দেখি সম্পত্তি কি। সম্পত্তি আসলে এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই, তাহলে তোমার কাছে এখন যে মোবাইল লাইভ আছে যারা অংশগ্রহণ
করছো। দেখো প্রত্যেকের কাছে এখন যে অ্যান্ড্রয়েড ফোন আছে এটা হচ্ছে তোমার সম্পত্তি, অর্থাৎ আমি বলছি তোমার সম্পত্তি, অর্থাৎ যে বস্তুতে যে বিষয়টিতে আমার কথাটি নিহিত আছে সেই অংশটি হচ্ছে তোমার সম্পত্তি। আমার কথা যদি না থাকে, অধিকারের প্রশ্নটি যদি না থাকে, তাহলে কিন্তু তার সম্পত্তি হিসাবে গণ্য হবে না। তাহলে সম্পত্তি বলতে কি বোঝায়? তাহলে আমরা এই কথাটিকে যদি বলতে চাই, দেখো যে আমি উদাহরণ দিয়ে তারপরে সংজ্ঞার দিকে যাই। সম্পত্তি, তোমার কাছে কলম আছে, কলমটি মনে করো যে তোমার এক্স এবং ওয়াই দুই বন্ধু, এক্স এর পেনটা ওয়াই এর কাছে আছে। এখন ওয়াই এর কাছ থেকে যদি কেউ বলে যে দোস্ত পেনটা একটু দে তো আমারে, কিন্তু তখন এক্স বলবে ওয়াই এর পেনটা আমি দিতে পারবো না, কারণ পেনটা আমার না, কলমটা আমার না। অর্থাৎ যে সম্পত্তি, তাহলে সম্পত্তি হতে হলে সেখানে আমার যে একটা অনুভূতি, আমার যে একটা অধিকার, আমার যে একটা ব্যক্তিগত সত্তা, এই অবস্থাটা কিন্তু থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার এই ধারণাটি না থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সম্পত্তি বলতে কি বোঝো? আশা করি একটু বুঝতে পারছো। আমি সংজ্ঞা দিয়ে আরেকটু বোঝাই। সম্পত্তি হলো ব্যক্তি এমন একটি বিষয় বা বস্তু যার উপর ব্যক্তির একচ্ছত্র মালিকানা আছে, যার উপর অধিকার আছে, যার উপর যা হস্তান্তর করার ক্ষমতা রাখে এবং যার একটি বিনিময় মূল্য আছে, তাহলে সেটি হবে মূলত কি সম্পত্তি। একটা কলম তোমার কাছে আছে, তোমার নিজের টাকা দিয়েও কেনা, কিন্তু কলমটা যখন কালি শেষ হয়ে যাবে তখন কিন্তু তার আর কি থাকবে না বলতো? উপযোগ থাকবে না। আর উপযোগ যদি না থাকে সেটি সম্পত্তি হিসাবে গণ্য হবে না। তাহলে তোমার উপযোগ থাকতে হবে, হস্তান্তর যোগ্যতা থাকতে হবে, মালিকানা থাকতে হবে, একচ্ছত্র অধিকার থাকতে হবে, তারপরেই সেটি সম্পত্তি হিসেবে গণ্য হবে। তাহলে সম্পত্তি বলতে আমরা এমন একটি বিষয় বা বস্তুকে বুঝে থাকি যার একচ্ছত্র অধিকার, মালিকানা আছে, তাকে আমরা বলবো কি সম্পত্তি। আশা করি তাহলে সম্পত্তি সম্পর্কে তোমরা অবগত হয়েছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সম্পত্তির সংজ্ঞায় একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী, প্রখ্যাত দার্শনিক এল.টি. হবহাউস, আমি নাম বলছি কি এল.টি. হবহাউস, তিনি বলেন সম্পত্তি বলতে বস্তুর উপর মানুষের নিয়ন্ত্রণকে বোঝায়। সম্পত্তি বলতে বস্তুর উপর মানুষের নিয়ন্ত্রণকে বোঝায়। যেমন মোবাইল একটা বস্তু, তার উপর তোমার নিয়ন্ত্রণ আছে, অধিকার আছে, তাহলে এতটুকু আমরা বুঝলাম সম্পত্তি বোঝায়। এরপরে এই নিয়ন্ত্রণ সমাজ দ্বারা স্বীকৃত এবং মোটামুটি স্থায়ী এবং নিরঙ্কুশ প্রকৃতি। অর্থাৎ তোমার মোবাইলের প্রতি যে তোমার অধিকার আছে এটা সমাজ কর্তৃক, পরিবার কর্তৃক, দেশ কর্তৃক স্বীকৃত, কারণ তোমার নগদ অর্থে তুমি সেটা ক্রয় করেছো। এই ধরনের শুধু মোবাইল দিয়ে বললাম, যত ধরনের সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো তোমার যতক্ষণ অধিকারে থাকবে সেটি হচ্ছে মূলত কি তোমার সম্পত্তি। তাহলে আশা করি সম্পত্তি সম্পর্কে বুঝতে পেরেছ। সম্পত্তির আরও কয়েকটি সংজ্ঞা আছে, সংজ্ঞা বই দেখে নিবে সংজ্ঞাগুলো একটু বোঝার জন্য। তাহলে সংজ্ঞা আমরা দেখলাম, এরপরে আমরা দেখি সম্পত্তির বৈশিষ্ট্য। আসলে এবার আমরা দেখব কি বৈশিষ্ট্য। আমি প্রথমেই সম্পত্তির এই বৈশিষ্ট্যের আলোকে মূলত কি সংজ্ঞা দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত বৈশিষ্ট্যের যে অংশটি থাকবে সেটি হচ্ছে কি মালিকানা। তাহলে যে বস্তুতে যে বিষয়ের উপর একজন ব্যক্তির মালিকানা থাকবে এবং সেই মালিকানাটা হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত থাকবে, সেটি হবে মূলত কি সম্পত্তি। এরপরে যদি আমরা বলি 2 নম্বর বৈশিষ্ট্য যদি বলি তাহলে হচ্ছে ইচ্ছাধীন ব্যবহার। 3 নম্বরে যদি আমরা বলি তাহলে হচ্ছে উপযোগিতা। অর্থাৎ যে উপযোগিতা বলতে বোঝানো হচ্ছে যে বিষয় বা বস্তু তোমার অভাবটা পূরণ করবে সেই বস্তুটি মূলত কি সম্পত্তি হিসেবে গণ্য হবে। অর্থাৎ সম্পত্তি হতে হলে তার উপযোগিতা থাকা লাগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হস্তান্তর যোগ্যতা। এরপরে যে অংশটি আছে সেটি হচ্ছে মূলত কি হস্তান্তর যোগ্যতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সম্পত্তি বলতে আমরা কি বুঝি, তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে মালিকানা, ইচ্ছাধীন ব্যবহার, উপযোগিতা,
হস্তান্তরযোগ্যতা, তারপরে স্থায়িত্ব, তাহলে সম্পত্তিতে পরিণত হবে। তাহলে আমরা সম্পত্তির বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হলাম। এখানে দেখলাম যে সম্পত্তির বৈশিষ্ট্য যা আছে সেখানে মালিকানা, স্থায়ী ব্যবহার, উপযোগিতা, হস্তান্তরযোগ্যতা, স্থায়িত্ব। আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বিনিময়। আরেকটি বৈশিষ্ট্য হিসেবে আমরা এখানে দেখতে পারি 1 2 3 4 5 বিনিময় মূল্য, অর্থাৎ এক্সচেঞ্জ ভ্যালু। যদি সেটার মূল্য না থাকে তাহলে সেটা কিন্তু সম্পত্তি হিসাবে গণ্য হবে না। তাহলে সম্পত্তির সংজ্ঞা আরেকটু মডিফাই করে বৈশিষ্ট্যের আলোকে বলতে পারি, সম্পত্তি হলো এমন একটি বিষয় বস্তু যার উপর মালিকানা আছে, ইচ্ছাধীন ব্যবহারের স্বত্বাধিকার আছে, উপযোগিতা আছে, হস্তান্তরযোগ্যতার যোগ্য, স্থায়িত্ব এবং সর্বশেষ বিনিময় মূল্য আছে। এই ধরনের অবস্থাকে মূলত বলা হচ্ছে কি সম্পত্তি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি প্রত্যেকেই সম্পত্তি সম্পর্কে অবগত হয়েছ এবং সম্পত্তি কি এই সম্পর্কে একটু বুঝতে পেরেছ। পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থায় অর্থাৎ সৃষ্টির শুরু থেকে আজ অবধি যে সমাজ ব্যবস্থাগুলো চলে আসছে, এক একটা সমাজ ব্যবস্থায় এক এক ধরনের সম্পত্তি হিসেবে গণ্য হতো। অর্থাৎ আদিম সমাজে যে ধরনের যে বস্তুগুলো সম্পত্তি হিসেবে গণ্য হতো, পশুপালন সমাজে এসে যখন মানুষের পরিধিটি একটু বাড়লো, মানুষের পরিধি একটু আরেকটু মানে প্রসারিত হলো, জীবনযাত্রার মান উন্নয়ন হলো, তখন সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার ধারণা আসলে বিভিন্ন ধরনের বিষয়গুলো সম্পত্তিতে পরিণত হলো। এভাবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, সামন্তবাদী সমাজ ব্যবস্থা ইত্যাদি সমাজ ব্যবস্থার সম্পত্তি ধারণাগুলো লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে সম্পত্তির শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা, অর্থাৎ সম্পত্তির ধরন সম্পর্কে আলোচনা। মালিকানার উপর ভিত্তি করে সম্পত্তিকে 4টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 4টি ভাগে। প্রথমত একটা আছে ব্যক্তিগত সম্পত্তি। কি? ব্যক্তিগত সম্পত্তি। 2 সমষ্টিগত সম্পত্তি। 3 জনসাধারণের সম্পত্তি। 4 সরকারি সম্পত্তি। তাহলে প্রথমত ব্যক্তিগত সম্পত্তি, যে সম্পত্তিতে ব্যক্তির স্থায়িত্ব অধিকার আছে, ইচ্ছাধীন ব্যবহারের ক্ষমতা আছে, হস্তান্তর যোগ্যতার জন্য হস্তান্তর করার জন্য তার অ্যাবিলিটি আছে, সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দিচ্ছে, এই ধরনের যত সম্পত্তি আছে, ব্যক্তির একান্ত ব্যবহার যত সম্পত্তিগুলো আছে সেগুলো বলা হচ্ছে কি ব্যক্তিগত সম্পত্তি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে সম্পত্তি ধরন আমি মালিকানার উপর দেখলাম, মালিকানার স্বত্বাধিকারের উপর সম্পত্তির বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগগুলো সম্পর্কে তোমরা ক্লাসে বা তোমরা আরেকটু দেখবে। আমি তোমাদেরকে এই অংশ থেকে একটু কাজ দিয়ে দিতে চাচ্ছি। কাজটি হচ্ছে যে সম্পত্তি যে মালিকানার ধরন, এই মালিকানার ধরন তোমরা মোটামুটি খাতায় লিখে মেসেঞ্জারে বা মালিকানার ধরনটার উদাহরণটাকেও বুঝলেই হবে কোনটা কোন ধরনের। যেমন রাস্তাঘাট সরকারি সম্পত্তি, জনগণ সম্পত্তি, যেমন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে গ্রামের সমাজে, সেগুলো হচ্ছে সরকারি সম্পত্তির পাশাপাশি জনসাধারণের সম্পত্তি। ধরনের উদাহরণগুলো পরীক্ষায় কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসে। আগামী ক্লাসে আশা করি তোমাদের এই সমাজ বিবর্তনের বিভিন্ন ধারায় যে সম্পত্তির একটি বিবর্তন ধারা আছে সেই অংশটুকু দেখব। তার পূর্বে আরেকটি কথা বলি, আজকের ক্লাস শেষ করার পূর্বে তোমাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে কিন্তু সমাজবিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্নগুলোর কিন্তু কুইজ নেওয়া হয়, অর্থাৎ একটা বোর্ড স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন দেওয়া হয়, একটা অনলাইন ভিত্তিক পরীক্ষা আয়োজন করা হয়। এগুলো করতে কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং কষ্টের মানে করা লাগে। তো কিন্তু তোমাদের প্রস্তুতিটা খুবই কম। তোমরা 100 জন করছো একটা নোটিশ, কিন্তু যখনই একটা পরীক্ষার আয়োজন করছো তখন 10-12 জন হাতে 10-12 জন মেয়ে, 10-20 জন মেয়ে অংশগ্রহণ করে। যেমন লিমা খানম আছে, পূজা রানী আছে, সুরায়া খানম আছে, নাবিল আছে, তারপরে হচ্ছে মুক্তা আছে, এই ধরনের বেশ কিছু, মিঠু খানম আছে, এরা বেশ কিছু ছেলে মেয়ে অংশগ্রহণ করছে, আর আদার্স কোনো ছেলে মেয়ে নেই। তাহলে তোমরা কি এগুলো দেখো না? তোমরা সিন করতেছো, অথচ তুমি এই কাজগুলোতে অংশগ্রহণ না করলে সামনে যে পরীক্ষা এগুলো কিন্তু ভালো ফলাফল করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী পরীক্ষাগুলোয় তোমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেগুলো করবে।
তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।